বন্ধ করো শিবেন্দা, নাচ বন্ধ করো। আমি সারা গ্রাম তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে নাচ শুরু করে দিয়েছো। আরে কি হয়েছে সেটা বলবে তো? আরে কি হয়নি মানে, আবার শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ওই যে কর্তাবাবু দাদাবাবুর সঙ্গে কথা বলতে বলতে আবার না 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 না, এই শান্তির সংসারে অশান্তি কিন্তু একদম ভালো লাগে। আজ সবাই মিলে সংলাপকে বলতে হবে, বিয়ের ব্যাপারে আপত্তি করলে ওর সঙ্গে আমরা কোনো সম্পর্কই রাখি না। একদম ঠিক কথা। এই সংসারে যদি সম্পর্কের মূল্যটা বুঝতো তাহলে এই বড় দাদুর মনে কষ্ট দিতে পারতো না। স্যার এইভাবে কিছুকে জল ফেলবেন আমি আপনার কাছে করজোরে অনুরোধ করছি। আপনার কথার মতো সংলাপ যদি বিয়ে করে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোমরা কেন বুঝতে পারছো না? আমি সবকিছু করতে রাজি, কিন্তু এই বিয়ের ব্যাপার আমি ঘোরতর বিরোধী। বিরোধিতা করবো, ফুটকির খরা ছুটিয়ে ঘুরে বেড়াতে পারিস, আর বিয়ের ব্যাপারে যে অ্যালার্জি। প্লিজ প্লিজ তোরা আমাকে আর জোর করিস না। দেখ আমার জীবনে যেটা ঘটে গেছে, তারপর কাউকে বিয়ে করে আমি কোনো বন্ধনে জড়াতে চাই না। তাহলে তুইও শুনে রাখ, এইভাবে যে ধরে রাখবি তো এবারে কিন্তু তোর এই দাদুকে চিরজীবনের মতো হারাবি হারাবি। এটা হওয়া স্বাভাবিক, কারণ উনি প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তোমার জল নিয়ে এসো। যা বলবো আমি তাই শুনবো। তুমি শুধু একবার কথা বলো দাদু। কথা বলো। দেখেছো জ্ঞান ফিরে গেছে। দাদু তোমার তোমার কোথায় কষ্ট হচ্ছে দাদু? আমাকে বলো দাদু, আমাকে বলো। আমার সব কষ্ট তো তুই দূর করবি রে শালা কেষ্ট চোরা। তোর কাছে আমি আর কিচ্ছু চাই না রে দাদু ভাই, তুই শুধু আমার একটা নব্য এনে দে, একটা নব্য। আরে রাজি হয়ে যাও সংগ্রাম, রাজি হয়ে যাও। বাবু আমি তোমাদের বাড়ির কাজের লোক হয়ে আজ আমি তোমার কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি বিয়েতে রাজি হও। আর তুমি যদি বিয়েতে রাজি না হও, তোমার দাদুকে যে তুমি আর কোনোদিন বাঁচাতে পারবে না। তুই রাজি হয়ে যা। তোমাদের সকলের ইচ্ছায় আমার দাদুর মুখে হাসি ফোটাতে, আমার সমস্ত অনিচ্ছা আপত্তিকে দূরে সরিয়ে দিয়ে আমি তুই থেমে গেলি কেন? বল বল, তুই কি বল? হ্যাঁ তুই বিয়ে করতে রাজি। আমার দাদু ভাই নাম করে আমার দাদু ভাইয়ের জন্মদিন পালন করব, আর কাল সকাল হলেই আমার ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়বো আমার নাথ বইয়ের সন্ধানে। Ladies and gentlemen, আর শুভ সন্ধ্যায় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মিস রঞ্জনা মুখার্জি। Layla, 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 Layla.
এই মঞ্চটা আমার ভালো লাগার মঞ্চ, আমার ভালোবাসার মঞ্চ। এখানে আমি আগে এসেছি, তো এখানে যারা বড় আছেন তারা আমার প্রণাম নেবেন, যারা আমার সমবয়সী তাদের অনেক ভালোবাসা, আর যারা আমার থেকে বয়সী ছোট তাদের অনেক আদর স্নেহ। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি করে জীবনে চলার পথে আপনাদের আশীর্বাদ নিয়ে এইভাবে এগিয়ে যেতে পারি। নমস্কার। ম্যাডাম ম্যাডাম ফোন এসছে। ও ফোন এসেছে, ঠিক আছে, এটা আপনি রাখুন। ঠিক আছে, আপনি চলুন, আমি ব্যাক স্টেজে যাচ্ছি। বেশ, তাই চলুন। হ্যাঁ চলুন। হ্যালো রঞ্জা, আমি তোর দিদি বলছি। হ্যাঁ দিদি বল, কি হয়েছে? কোথায় আছিস বলতো? এই তো এখানে আছি। কেন কি? দেখ বাবা খুব অসুস্থ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বাবা অসুস্থ? কেন দিদি, বাবার কি হয়েছে বল। বাবার শ্বাসকষ্টটা বেড়ে চলেছে, তুই যেখানে যেভাবেই থাকিস না কেন তাড়াতাড়ি চলে আয়। কিন্তু যাচ্ছি যাচ্ছি দিদি যাচ্ছি, তুই একটু বাবাকে দেখে রাখ, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি বাড়িতে আসছি। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, রাখ রাখ। তাই তো বাবা অসুস্থ, আমাকে ফিরতে হবে, কিন্তু কমিটির কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি যে প্রোগ্রাম করলাম তা তো টাকা নিয়ে হলো না। ও মাই গড, লাস্ট ট্রেনটা ধরতে মাত্র 10 মিনিট বাকি আছে। না না, লাস্ট ট্রেনটা আমাকে ধরতেই হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। টাকা আমি পরে নেবো, লাস্ট ট্রেনটা আমায় ধরতেই হবে। বাবা ধৈর্য ধরো বাবা, আর একটু ধৈর্য ধরো, রঞ্জা এক্ষুনি এসে পড়বে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? আমায় নিয়ে তোদের ভাবতে হবে না মা, আমায় নিয়ে তোদের ভাবতে হবে না। এরকম শ্বাসকষ্ট তো আমার মাঝে মধ্যে হয় রে মা। বাবা আমায় নিয়ে হয়েছে তোদের যত জ্বালা, কিন্তু দুঃখ কোথায় জানিস মা? দুঃখ কোথায় জানিস? বৌমা, বৌমা তো পরের মেয়ে, তার কথা বাদই দিলাম, কিন্তু দীপু, দীপু তো আমার নিজের ছেলে, সে একবার আমার অসুস্থতার খবর রাখে না। কি করে রাখবে? আপনি তো সব সময় আপনার মেয়েদের জন্য কীর্তনে ব্যস্ত। বলুন তো, কবে কোথায় কার কাছে আপনার ছেলের প্রশংসা করেছেন? মা, আমার মনটাকে তুমিও তো ময়লা ভেবো না মা। এই পৃথিবীর সবকিছু ভাগ করা যায়, কিন্তু মায়ের মমতা, বাবার স্নেহ কখনো ভাগফল করা যায় না মা। সবকিছু জেনে আজ তুমি আমায় অপমান করলে মা। অপমান হওয়ার মতো কাজ করলে কেউ তার ফুল বেলপাতা দিয়ে পুজো করবে না বাবা। দাদা, বাবার এই অসুস্থতা জেনেও তুই এইসব কথা বলছিস রে দাদা? বৌদির পাল্লায় পড়ে তোর পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই রে বোন, আমি যে পাপের পঙ্কে জড়িয়ে গেছি, শুধুমাত্র নিজের মান সম্মান আর চাকরি বাঁচাবার জন্য তোর বৌদি আর গোবিন্দদার হাতের পুতুল হয়ে আছি। রঞ্জে সেদিন সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেও সমস্ত টাকা সে জোগাড় করতে পারিনি, তাই তো ওদের সঙ্গে আমার হাত মিলিয়ে চলতে হচ্ছে। হে ঈশ্বর, আমার বাবা আর বোনেদের তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। অবাক হওয়ার কিছু নেই রে মা, অবাক হওয়ার কিছু নেই। দীপু আজকাল বউয়ের পাঠশালায় পড়ে পরিবর্তনের মন্ত্রটা ভালো করেই শিখে ফেলেছে। এবার অপমানের অঞ্জলি দিয়ে এই পিতৃঋণটা শোধ করতে পারলে। সংসার তো নয়, যেন আজব এক চিড়িয়াখানা। অথচ এই আজব চিড়িয়াখানাটা আমার দীপুর কাছে একদিনই ছিল সংসার এক মন্দির। অথচ সেই মন্দিরটাকে দিনের পর দিন আপনারাই বানিয়েছেন কুবুদ্ধির মন্ত্রণালয়। সব সময় সবার কাছে আমাদের দীপুকে তো ছোট করা হচ্ছে। গোবিন্দদা, গোবিন্দদা আপনি একদম ঠিক কথা বলেছেন। এই বাড়ির দুই মেয়ে, এই বাড়ির দুই মেয়ে হলো বাবার গলার মালা। আর আমি সারা যেন পানের জলে ভেসে এসে কাকে দেখছি? এ কি আমার সেই দাদা নাকি অচেনা কোনো চরিত্র? তুই কাদের কাছে কষ্টের কথা বলছিস রে মা? তুই কাদের কাছে কষ্টের কথা বলছিস? ওরে, এই আমার ছোট মেয়ে রঞ্জনা হয় যে চোখের জল মুছে দিতে পাগলের মতো ছুটে আসবে। তাহলে আপনার ছোট ভাইকে বলুন একটা বিলাসবহুল রাজপ্রাসাদ বানাতে, যেখানে আপনি মহানন্দে দিন কাটাবেন। আর বলে তোমার জানা আছে, ডিঙ্গি পাড়ায় যে মেয়ে ফিরিঙ্গের মতো নেচে বেড়ায়, সেই রঞ্জা করবে তাই বাবার সেবা। বৌদি, সেবা যন্ত্রটা পয়সার গুণে মাপা যায় না বৌদি, তার জন্য একটা সহানুভূতিশীল মন থাকা দরকার হয়। বাবা, বাবা আমি এসে গেছি, আর তোমার কোনো ভয় নেই। এবার তুমি একটু হাসো বাবা, এবার একটু হাসো। এই তো আমার বাবার মুখে
বাবা তোকে দেখলে যে নিমেষের মধ্যে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বাবা। তোমার জন্য রঞ্জার মনটা যে কতখানি কাঁদে সেটা ওর ওই শরীরের ছলমলে নাচের পোশাক দেখলেই বোঝা যায়। গঙ্গায় ভেসে আসা ফুলগুলোকে দেখলে তুই কি বলতে পারবি কোনটা মন্দির আর কোনটা শ্মশানের চিতার? চিতাতেই সব শেষ হয় জানি, কিন্তু তোমার এই যৌবনের আগুন জেলে ঠিক কত টাকা কত পয়সা নিয়ে এলো নাচতে হলে? আপনি কাকে কি বলছেন সে খেয়াল আছে? বলতে দে দিদি, বলতে দে। কারণ কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তারপরে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মুখ সামলা কথা বলে। তুমি আপনার সামনে চলো বৌদি, সত্যি কথাটা বলা আমার বদ অভ্যাস, তবে অনেকের কাছে অপ্রিয়। বেশি কথা বলবি না, এ সংসারে খাটি খাই, কারোর পয়সায় পোদ্দারি করি না। কেউ যদি আমার বউয়ের পেছনে লাগতে ভুলে যেতে বাধ্য হবো। বাবা বোনদের সম্পর্কটাকে এই কথাটা তোরা আলাদীক্ষাটা দেখাতে হবে না। যে মেয়ে এই বাবার অসুস্থতা দেখো ওই ফাঁদের সামনে নাচতে যায়, তার মুখে ওই সব জ্ঞানের বলি শোভা পায়। যা মাধুর চলে গেল। মাধুর কথা তুমি কষ্ট পেও না রঞ্জা, তুমি যে লাইনে নেমেছ যাতে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। আজ ফাংশনে নাচছ, কাল হোটেলে নাচবে, নাইট ক্লাবে যাকে বলে রূপের পসরা সাজিয়ে আসছো কেনা রহস্য। পাপের হাতুর ঘরে জন্ম আমার শিরায় শিরায় বইছে পাপের রক্ত। আমার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই পাপ দিয়ে ঘেরা রে। তোর মতো গোলাপ ফুলের পাপড়িগুলোকে কিভাবে একটা করে উপড়ে ফেলতে হয় আমি সময় সুযোগ পেলে বুঝিয়ে দেবো রে। সময় সুযোগ পেলে বুঝিয়ে দেবো। এত কিছুর পরও তুই চুপ করে থাকবি মা? বাবা কষ্ট পেয়েও যারা চুপ করে থাকে তারা দুর্বল নয় বাবা, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে, মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে পড়ে, পাথরের কষ্টগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে, আর আমার বুকের কষ্টগুলো শুধু অশ্রু হয়ে ঝরে বাবা, শুধু অশ্রু হয়ে ঝরে। তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিকই বলেছিস রে বাবা। ওরে কান্নায় চোখের জল সবাই দেখতে পায় রে মা বাবা, কিন্তু হৃদয়ের কান্না বাবা। কেউ দেখতে পায় না রে। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আয় মা, আমার পাশে বলতে মা বাবা। আয় আয়। আরে মা, তুই যখন ছোট ছিলি তখন তোর মা তোকে একটা গান শেখাতো। গান? সেই গানটা গেয়ে তুই আমার শোনাতো মা। গান গাওয়া গা। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, দহন দান।
কষ্ট নিয়ে জীবন শুরু, কষ্ট নিয়ে শেষ, কষ্টকে ভালোবেসে কষ্টে আছে বেশ, কষ্ট নিয়ে সুখী আমি, কষ্ট নিয়ে দুঃখী, কষ্টগুলো মুখের মাঝে জমা করে রাখে, জমা করে রাখে। না 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 না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। যত দুঃখ, যত কষ্ট, যত দুর্দশা আসুক না কেন, আমাকে যে শক্ত থাকতে হবে, তা না হলে আমার বাবাকে বাঁচানো যাবে না। আমার বাবার হার্টের অসুখ, অপারেশন করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, আমি জানি না কোথায় পাবো। এদিকে আমার দাদার অফিসের খোয়া যাওয়া 5 লক্ষ টাকা, সব টাকা আমি দিতে পারিনি। তার জন্য আমি সেলসম্যানের কাজ করেছি, ফাংশন করেছি, টিউশনে পড়েছি, এত কিছু পরে সব টাকা দিতে পারিনি বলে দাদা যেন কেমন স্বার্থপর হয়ে গেছে। সে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে ভালো করে কথা বলতে পারে না। কিন্তু এত কিছু জানার পরেও আমাকে যে শক্ত থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমি ভাবতে পারছি না, আমার বাবার হার্ট অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে। এই টাকা আমি কোথায় পাবো, কার কাছে পাবো, কে দেবে এতগুলো টাকা? আমি দেবো আপনাকে টাকা। আপনি রায় কোম্পানি ম্যানেজার শিবেন চৌধুরী না? মাই নেম ইজ শিবেন চৌধুরী। আপনি কিন্তু ঠিক স্টেশনে এসে ঠিক ট্রেনটা ধরেছেন। আমি সেই শিবেন চৌধুরী। আপনি যে রায় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন না, আমি কিন্তু আপনার ইন্টারভিউ নিয়েছিলাম। তাই আপনার বায়োডাটা লেখা ঠিকানা ধরে সোজা এখানেই চলে এলাম। সে না হয় বুঝলাম, কিন্তু আমি বুঝতে পারছি না অল্প সময় পরিচয়ে এতগুলো টাকা দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে চলে এলেন। ব্যাপারটা খুব অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। অবিশ্বাস্য তো মানে ব্যাপারটা কাকতালীয় ভাবে মিলে গেছে। তার মানে আপনার প্রয়োজন টাকা, Yes. আর আমার প্রয়োজন মাত্র 6টি মাসের জন্য নকল বউ সাজতে রাজি হওয়া। একটা সুন্দরী মেয়ে, অর্থাৎ আপনাকে। কি বলেন? নকল বউ 6 মাসের জন্য? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলছি। বলুন। না, আমার পক্ষে এটা সম্ভব নয়। আরে বাবা, একটু ভালো করে ভেবে দেখুন না, সামান্য এইটুকু যদি অভিনয় করেন, যত টাকা লাগে আমি আপনাকে দেবো। আমার ভীষণ প্রয়োজন ঠিকই, তাই বলে এমন অনাসিটির পথ আমি বেছে নেবো কেমন করে? বাঁচার রাস্তা খোঁজার জন্য জীবনে কিন্তু অনেকটা ঝুঁকি নিতে হয় রঞ্জনা দেবী। সেই ঝুঁকি নিতে গিয়ে এই জীবনে যদি চরম ক্ষতি হয়ে যায়, লাখপতির হিসেব কুশে আপনি কি পারবেন আপনার এই অসুস্থ বাবাকে বাঁচাতে? না 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 না, বাবাকে হারানোর যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তাহলে নকল বউ সাজতে কেন এত দ্বিধা? দ্বন্দ্বে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে শিবেন বাবু। আমি বুঝতে পারছি না কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ। ভালো মন্দের চেয়ে হলো এই মুহূর্তে আপনার বাবার জীবন বাঁচানো। আপনি রাজি হয়ে যান। আপনি রাজি হয়ে যান। পরীক্ষা ফেললে এখন আমি কি করবো? তুমি আমার পর বলে দাও ঠাকুর, তুমি আমার পর বলে দাও, আমি এখন কি করবো? আমি যদি রাজি না হই তাহলে আমার বাবাকে হারাতে হবে। না, পরীক্ষিতের কোনো বিনিময়ে আমি বাবাকে হারাতে পারবো না। তাই তো মন থেকে সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংকট দূরে সরে দিয়ে 6 মাসের জন্য নকল বউ সাজতে আমি আপনার প্রস্তাবে বলুন। রাজি আছি। রঞ্জনা দেবী, কিন্তু একটা শর্ত। একই শর্ত বলুন। আমি যে 6 মাসের জন্য নকল বসে যে আপনার বাড়িতে যাচ্ছি, এ কথা আমার বাড়ির কেউ যেন জানতে না পারে, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনি ওদের কাউকে বলবেন না। মার দিয়া কেল্লা। এবারে নকল বউটাকে নিয়ে রায় চৌধুরী বাড়িতে শুরু করবে একটা নতুন নাটক। আমি স্নান করব, কিন্তু চুল কিন্তু আমার ভেজবে না। আমি মাছ ধরবো, তবু গায়ে সালা আমার কাদা লাগবে না। বাকি কথাটা নহয় বাকি থাকি। বুঝবে না আমার মনে কি যে ব্যথা, কি যে আগুন জ্বলছে বুকে, তা কেউ জানে না। শুধু দাদুর মুখে হাসি ফোটাতে
শিবেন্দার সাজানো নাটকে আজ আমি বিয়ে না করেও নকল স্বামী। রূপকথা, তুমি আমায় ভুল বুঝো না রূপকথা। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি আছো আমার হৃদয় জুড়ে, তুমি থাকবে আমার পাশে সারা জীবন, শুধু আমার হয়ে তুমি হৃদয় জুড়ে, তুমি থাকবে আমার পাশে সারা জীবন, শুধু আমার ভালোবাসার ছয়ে চলে গেছো তুমি, ভালোবাসার ছয়ে একবারে আছো তুমি হৃদয়ে, একবারে আছো তুমি দাদা বাবু, আজ এই আনন্দের দিনে তুমি আমার মন খারাপ করে গান করছো দাদা বাবু। মন ছুঁয়ে যাওয়া গান গাইতে আমার যে বড় ভালো লাগে গো বঙ্কিমদা। কিন্তু আমার খুব খারাপ লেগেছে শুনলাম, হঠাৎ করে যে মন্দিরে বিয়েটা করে ফেললি আমাকে বাদ দিয়ে। সুভাষ, সুভাষ তোকে কি করে বোঝাই এই মুহূর্তে আমি কতখানি অসহায়। সুভাষ তোকে বাদ দিতে চাইনি রে বন্ধু, তোকে বাদ দিতে চাইনি। আসলে কি হলো জানিস, ওই আনন্দের মাত্রাটা মুহূর্তের মধ্যে এতটা বেড়ে গিয়েছিল যে তোকে খুব মিস করে ফেলেছি রে বন্ধু, তোকে খুব মিস করে ফেলেছি। দাদা বাবু, দাদা বাবু, তুমি কাঁদছো দাদা বাবু? আজ আমি তোমার চোখে জল দেখছি। এই চোখের জলের কাছে আমি দিন দিন ঋণী হয়ে যাচ্ছি গো বঙ্কিমদা। কান্নার মধ্যে যে কত সুখ আছে তা জানে একমাত্র কষ্ট, কষ্ট। তুই যে রূপকথাকে ভুলে গিয়ে বিয়েটা করে ফেললি, এটা আমার খুব আনন্দ হচ্ছে। সেজন্যই তো আমি মাঝে মাঝে রূপকথাকে বলে ফেলি, আরে ফিরে এসো অন্তত একটিবার, অন্তত এক পলকের জন্য তুমি আমার কাছে ফিরে এসো। না, বলবো না আমার পাশে থাকতে, বলবো না আমাকে ভালোবাসতে, শুধু বলবো তোমার দেওয়া সোনালী স্মৃতিগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাও রূপকথা, তুমি ফিরিয়ে নিয়ে যাও। বলো না দাদা বাবু, বলো না। আজ এই আনন্দের দিনে তুমি ওইসব মুখে দুঃখের কথা বলো না। তোমার মুখে দুঃখের কথা শুনলে আমাদেরও যেহেতু চোখে জল আসে। তাহলে তুমি জবাব দাও বঙ্কিমদা, মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় কেন? তার আগে তুই উত্তর দে। রায় কোম্পানির ভবিষ্যৎ উত্তরসূরি হয়ে বিয়েটা মন্দিরে করার কঠিন শর্ত কেন দিয়েছিলি শিবেনকে? আমি কত স্বাদ ছিল রে, ধুমধাম করে তোর বিয়ে দেব, কত স্বপ্ন ছিল, সানাইয়ের সুরে আলো রোশনাই খুশিতে মেতে উঠবে এই রায়বাড়ি। অথচ তোর সিদ্ধান্তের জন্য আমার সেই স্বাদ, সেই স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেল দাদু ভাই, শেষ হয়ে গেল। বল দাদু ভাই,
এই বড় দাদুকে কাঁদিয়ে তুই কি সুখ পেলি দাদু ভাই, কি সুখ পেলি? ঈশ্বর, আমি দাদুকে এখন কি জবাব দেব? আমি দাদুকে কি করে বোঝাই? এই মুহূর্তে আমি কতখানি অসহায়। রে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমার কথার উত্তর দে। এবারে দেখো দাদু, ওই বিয়েটা তো আমি মন থেকে চাইনি, তুমি চেয়েছো বলেই তাই আমি করেছি। তাই ভাবলাম কি ভাবলি? ওই ধুমধাম করে বিয়ে করাচ্ছে, ওই মায়ের মন্দিরে বিয়েটা সেরে ফেলি। তাছাড়া দাদু, বিয়েটা যেখানেই হোক, তুমি তো তোমার নাত বউকে পেয়ে গেছো বলো। তখন থেকে আমরা সবাই নাপের মুখ দেখার আশায় বসে আছি। আইরে কলিকাল, এমন চিঠি ছাড়া নিয়ম আমি বাবার জন্মে শুনিনি। কি রে দাদু ভাই, কই আমার নাত বউ কই? এই রে, বেশি কেস খেয়ে যাবো তো আমি। ও বিউটি পার্লার থেকে শিবেন তো তাড়াতাড়ি মেয়েটাকে সাজিয়ে নিয়ে যে কেন হচ্ছে না বুঝতে পারছি না। আরে নাত বউ কই? খোকার বাপ পান খেয়ে গাল পুড়েছে, বলি ও খোকার বাপ পান খেয়ে গাল পুড়েছে। এখন আমি কেমন করে আদর করি বল, এখন আমি কেমন করে আদর করি বল। সন্দেহ তুই করিস না রে, করিস না রে চল, সন্দেহ তুই করিস না রে, করিস না রে চল। বলি ও খোকার বাপ পান খেয়ে গাল পুড়েছে। নেগো মে, এখানকার রাস্তাঘাটে যা চিনি, এখানে পদাইতে ওখানে নয়, আর ওখানে পদাইতে এখানে। এই যে এই লোক করে এই বাড়িতে হট করে ঢুকে বলেছো। এই যে আমাকে চিনতে পারছো না? আমি হলো গিয়ে এই রায়বাড়ি ঘরে লোকি না দেবো। আকাশ থেকে পড়লে যে আবার কি দোষ কর, যত দোষ তো স্বামী তোর। আমার বে কইরা রাইখা চলে আইলো, আমি নদী থেকে বাইর হইয়া যেমনি গাড়িতে উঠবো, মেগো মে কি রোড জাম, গাড়িতে বসে একটু আম চুষবো তার জন্য। কি সম্ভব? এটা তোর বউ? আমার তো মনে হয় পাগলা, ওদের কোনো পেশা। হালার বুড়ো আমার পাগল কই, হালার বুড়োর মজা দেখাবো। আর তোমার একদিন কি কাকে কাকে তুমি বুড়ো বলছো? যাকে তুমি বুড়ো বলছো না সে আমার দাদু। ভুলে গেছে। আমারে ক্ষমা করে দাও শ্বশুর দাদু ধেতারি, দাদা শ্বশুর আমারে ক্ষমা করে দেন। অনেক হয়েছে। এই সংলাপ, এই রকম একটা মেয়েকে বিয়ে করার মুখে উচিত হয়নি। এর চেয়ে আছি চিরকুমার হয়ে, চিরকুমার চলে চলো চলো দাদা বাবু, শেষ পর্যন্ত তুমি রাস্তা আমার একটা পাগলি মেয়েকে বিয়ে করে যে অন্যায় তুমি করেছো, আমি তোমাদের বাড়ির চাকর হয়ে আজ তোমাকে বলে যাচ্ছি, এই অন্যায়ের কোনোদিন ক্ষমা নেই। যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, কান করে শুনে রাখো, এই রাজভিলাতে বউ হবার মতো যোগ্যতা তোমার নেই, কথাটা মনে রেখে দিও। ওই মিনসেটারে কই দাও, যার লগে মজা মন তুই বাহারি কি বাডম, এটা আমাদের লোন মেরে মানে প্রেম ভালোবাসার বেশ। কি দাদু ভাই, তুই এই মেয়েটার সঙ্গে ইয়ে করে মানে প্রেম করে বিয়ে করেছিস? যায় রে কপাল। এই যে বলি নকল ভাইয়ের অ্যাক্টিংটা ঠিক আছে তো? বেশি বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করি না। এই বিনা পেট্রোল কি গাড়ি আমার আগাবে না, আমি রেখে দিলাম, আমার মনটা হেভি গরম হয়ে যায়। এতক্ষণ সালাই